আসসালামু আলাইকুম। পলিটিক্স ক্লাবের মুখোমুখি দ্বিতীয় পর্বে আমি রাজু আহমেদ খান। আজকের আলোচনার শিরোনাম আছে সীমান্ত বিবাদ। আমরা লিখেছি উত্তেজনা, এটা অবশ্যই এডিট করা হবে। সীমান্ত নিয়ে যে দুই দেশের মধ্যে মানে এক ধরনের বিবাদ বিসম্বাদ, সেখানে লেখা আছে যে বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতি এর জন্য দায়ী বলেছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোনেম আমাদের কাছে এখন অতিথি হিসেবে এসেছেন। তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। মোনেম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমাদের শিরোনাম আপনি মাঝপথে পরিচয় পরিবর্তন করতে বললেন, লেখা আছে সীমান্ত উত্তেজনা। আপনি সঙ্গে আরও বিবাদ বিসম্বাদ আরও কিছু এডিট করবেন, ঠিক আছে, কিন্তু সব মিলিয়ে তো এগুলো উত্তেজনার সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে এই বেঞ্চ মানে তার কাটার বেড়া দেওয়া নিয়ে দুই দেশের দুই গ্রামের মানুষ, জানি না এটা একটা গ্রামও হতে পারে, কিন্তু দুই দেশের অধিবাসী একদম রাস্তায় নেমে এসেছে যে বিরাট ধরনের একটা ম্যাসাকার হয়ে যেতে পারতো। কী করলো বিএসএফ, কী করলো বিজিবি, কন্ট্রোল করতে পারলো না। কিন্তু আসলে আমরা তো সবসময় বলি, আগামীকাল একটা আমরা আলোচনা সভাও গ্রিন পার্টির পক্ষ থেকে করবো, সেটা হচ্ছে যে আইন তো হাতে তুলে নেওয়া যাবে না। তাহলে মানে এটার সমাধান কি? আসলে যদিও আপনি বলেছেন যে দুর্বল পররাষ্ট্র নীতি, এর কথার সঙ্গে সম্পূর্ণই আমি একমত। আপনি কি বলবেন? সত্যি কথা বলতে আমাদের নত জানো যে পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতি এর পিছনে দায়ী। যেরকম দেখেন, আমরা যখন নাকি 47-এ প্রথম দেশভাগ করি, তখন থেকেই সীমান্তে কিছু না কিছু সমস্যা রয়ে গেছে। তখন একটা কাজ হয়েছিল অবশ্য 48 সালে, ইন্টারডোমিনিয়ন অ্যাক্টের মাধ্যমে যে কাজটা হয়েছিল যে সীমান্তবর্তী এলাকায় যাতে এক পার থেকে আরেক পারে মানুষগুলি সহজে আসা যাওয়া করতে পারে, সেই জন্যে ইন্টারডোমিনিয়ন অ্যাক্ট করা হয়েছিল। সেখানে পাসপোর্ট, ভিসা এই বিষয়গুলি নেই। এমনিতে আপনারা জানেন যে বাংলাদেশেরও সীমান্তবর্তী এলাকার বহু লোকের আত্মীয় স্বজন ভারতের সীমান্তবর্তী এলাকায় রয়ে গেছে, তাদের আসা যাওয়া করতে হয়, বিভিন্ন কাজকর্ম করতে হয়। আচ্ছা, তারপরে দেখা যায় যে একটা নদী সীমান্ত দিয়ে বয়ে গেছে, দুই দেশের সীমানা এটাই নির্দেশ করে। এই নদীতে একই সাথে ওই পারের লোকজনকেও কাজ করতে হয়, এই পারের লোকজন, নদীটাই সীমান্ত রেখা, নদীটাই সীমান্ত রেখা। আবার কোনো কোনো জায়গায় যে ভূমির উপর দিয়ে সীমান্ত রেখা পাশাপাশি ভূমি। আচ্ছা, আবার দেখা যায় এমন জায়গা আছে যেখানে নাকি এক ভাইয়ের বাড়ি পড়েছে বাংলাদেশে, আরেক ভাইয়ের বাড়ি পড়েছে ভারতে, কাজে তাদের আসা যাওয়া করতে হয়। আর সীমান্ত এলাকায় যে পরিস্থিতিটা থাকার কথা, সীমান্ত আমাদের যে সামরিক বাহিনী, সেনাবাহিনী, এই সেনাবাহিনীর কাজটা কি? সেনাবাহিনীর কাজ কিন্তু রাষ্ট্রকে রক্ষা করা, বহিঃশত্রুর আক্রমণ থেকে, বহিঃশত্রু থেকে রাষ্ট্রকে রক্ষা করা। আর সীমান্ত বাহিনীর কাজ কি? সীমান্ত বাহিনী কিন্তু আপনি জানেন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা হলো মূলত আইন শৃঙ্খলা রক্ষা করা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা, রাষ্ট্র রক্ষা করা নয় কিন্তু। আচ্ছা, তাহলে সীমান্তে যারা নাকি আসা যাওয়া করে তারা কিন্তু কোনো রাষ্ট্রের শত্রু নয়, অর্থাৎ সেখানে কেউ কাউকে গুলি করে মেরে ফেলবে এটা সেখানে হওয়ার সুযোগ নেই। ভারতের বিএসএফ প্রায়ই দেখা যায় যে আমাদের সীমান্ত এলাকার বাসিন্দাদেরকে কাঁটাতারের পাশে, তাদের সীমান্ত এলাকার কাছাকাছিতে প্রায় গুলি করে মেরে ফেলছে। এই যে অবস্থাটা, মেরে একেবারে কাঁটাতারে ঝুলিয়ে রাখা, সেই ঘটনাও ঘটে। এই যে অবস্থাগুলি, এটা তো হওয়ার কথা ছিল না। এবং বর্তমানে যে ঘটনাটা ঘটছে যে সীমান্তে তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে। আমাদের ভারতের সাথে যে চুক্তি আছে, পূর্ববর্তী যে চুক্তি, 73 সালের যে চুক্তি, সেই চুক্তি মোতাবেক সীমান্তের জিরো রেখার 150 গজের ভিতরে তারা কোনো স্থাপনা বা কোনো কিছু নির্মাণ করতে পারে না। সেটা করার নোম্যান্স ল্যান্ড থেকে, নোম্যান্স ল্যান্ডের কোন পাশে?
150 শূন্য রেখা থেকে 150 মিটারের মধ্যে। মনে ভাই একটা কথা বলে রাখি, আধিপত্য প্রতিরোধ আন্দোলন আজকে আমাদের আলোচনা শুনছেন। আধিপত্য প্রতিরোধ আন্দোলনকে ধন্যবাদ। নোম্যান্স ল্যান্ড মানে শূন্য রেখা থেকে, নোম্যান্স ল্যান্ড বলতে কিন্তু শূন্য রেখা থেকে 150 মিটার, শূন্য রেখা থেকে 150 কিলোমিটার, 150 মিটার পর্যন্ত এটা হচ্ছে। আচ্ছা, এই 150 মিটারের ভিতরে কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না, কোনো বেড়া তারা দিতে পারবে না, ফেন্সিং তৈরি করতে পারবে না। এটাই হলো 73 সালের বেড়া দিতে পারবে না, 73 সালের চুক্তি মোতাবেক। আর সেই ঘটনাটা 10 সালে যেটা ঘটেছে, তারা বর্তমানে যেটা বলতেছে, তারা যে বেড়া দিচ্ছে, শেখ হাসিনার সাথে 10 সালে আরেকটা চুক্তি নাকি হয়েছে, যে চুক্তি সম্পর্কে এই দেশবাসী জানে না। চুক্তিটা গোপন? হ্যাঁ, চুক্তি তো অবশ্যই গোপন, শেখ হাসিনা এজন্য জানে না আর কি। হ্যাঁ, দেশবাসী জানে না। এখন তারা কিন্তু সেই চুক্তি হাজির করেছে, সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তারা একেবারে জিরো রেখাতেও নাকি তারা কাঁটাতারের বেড়া দিতে পারে। জিরো রেখাতে কাঁটাতারের বেড়া দিলে সমস্যা কি? জিরো রেখাতে কাঁটাতারের বেড়া দিলে সমস্যা কি? ঘটনা হলো জিরো রেখাতে তোমরা বেড়াটা দিবে কেন? তাইলে তো আমরাও দিতে পারি জিরো রেখাতে। আপনার না করছে কে? আচ্ছা, যেহেতু দুইটা দেশ, দেখা যায় যে ওপারেও বাঙালি, এপারেও বাঙালি, ওই পারেও দেখা যায় যে আত্মীয় স্বজন আমাদের আছে, আচ্ছা, এই পারেও তাদের আত্মীয় স্বজন আছে। এখানে আসা যাওয়ার বিষয়টা কিন্তু থাকবেই। এবং সীমান্তে এই যে বাজারগুলি বসে, সীমান্ত বাজারগুলি কেন? সীমান্ত বাজারগুলি কিন্তু ওই পারের পণ্য সেই বাজারে আসে, এই পারের পণ্য সেই বাজারে যায়, সেই বাজার থেকে উভয়ের স্বার্থ। এবং তাদের দেখা যায় যে নিকটবর্তী অন্য কোনো বাজার বা অন্য কোনো হাট বেশ দূরে হয়ে থাকতে পারে। এই সীমান্ত বাজারটা হলো না, আপনি তো অনেক আবেগপ্রবণ হয়ে কথাটি বললেন। আসলে সীমান্ত মানেই হচ্ছে সীমান্ত রেখা, এবং সেখানে কাঁটাতারের বেড়া তো থাকবে, কারণ অবাধে আসা যাওয়ার জন্য তো দুই দেশ না। তাহলে আপনার ওই পাসপোর্ট ভিসা এগুলো কি মূল্য আছে? আপনি আপনার খালু, আপনার চাচা আসা যাওয়া করলেন, সব ঠিক আছে, কিন্তু এখানে দুই দেশের মধ্যে তো অনেক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার রয়ে গেছে। সেটা যদি তারা পরবর্তী কোনো গোপন চুক্তির আওতায় আইনের মধ্যে করে বেড়া দেয়, তো সেক্ষেত্রে অসুবিধা কি? আমি তো কিছু বুঝি না। মানে এটা কি আসা যাওয়ার কারণেই বেড়া দেওয়া নিষেধ? আচ্ছা, দেখেন, যেভাবেই রাষ্ট্র যেভাবেই আপনি তৈরি করেন না কেন, প্রাকৃতিক আইনকে তো আপনি মানবেন, প্রকৃতিকে মানবেন। আপনারা দেখেন তো, যদি নাকি একটা রাস্তা, একটা বনের ভিতর দিয়ে যদি নাকি একটা রাস্তা করেন, রাস্তা তৈরি করেন, বনের যে পশুরা, পশু পাখিরা রাতের বেলায় দেখবেন প্রচুর পরিমাণে গাড়ির নিচে চাপা পড়ছে। কেন পড়ছে? কারণ তাদের স্বাভাবিক যে গতিবিধি, সেটাকে কিন্তু আপনি বাধাগ্রস্ত করছেন। আমরা তো মানুষ, আমার আত্মীয় আছে ওই পারে সামান্য গেলেই আমার আত্মীয়ের বাড়ি, তাইলে আমাকে এইভাবে যদি নাকি রেস্ট্রিক্টেড করে দেন, তাহলে তো এই যে মানবিক যে গুণাবলী, সেটাকে তো আপনি চাপা ফেলে দিচ্ছেন। অর্থাৎ প্রাকৃতিক বিধানটাকেই আপনি অস্বীকার করছেন। দেখলাম যে আপনি বলতে পারবেন, আমাকে বলার সময় একটু স্পেস দিতে হবে তো, কারণ আপনার মনে রাখতে হবে সূত্রগুলি ভুলে না যান। আমি বলতে চাচ্ছি, চাঁপাইনবাবগঞ্জে যখন দুই দেশের মানুষ যখন রাস্তায় আসলো সাংঘর্ষিক, মানে একটা বাংলাদেশ পার্ট, একটা ইন্ডিয়া পার্ট, তারা তো ধরতে গেলে আত্মীয় স্বজনই, একই কমিউনিটিরই, মানে বাংলা ভাষাভাষী, কেউ ইন্ডিয়ার নাগরিক, কেউ বাংলাদেশের নাগরিক। তারা কিন্তু এই কাঁটাতারের বেড়া নিয়ে কিন্তু রাস্তায় নেমেছিল। তারপর বাস্তবতা তো ভিন্ন না, বাস্তবতা তো বুঝতে হবে দুই দেশ। এখন সেখানে কাঁটাতারের বেড়া দিয়েছে অনুমতি ছাড়া, এটাই কি আসল কথা, নাকি কাঁটাতারের বেড়ায় দেওয়াই যাবে না? কোনটা? কাঁটাতারের বেড়া দেওয়াই যাবে না, এই কথার সাথে আমি একমত নই। তাদের এলাকায় তারা দেয়, তাদের সাথে তাদের যে সীমানা সেটার ভিতরে। কিন্তু তাদের জার্নালিস্টরা তো বলেছে যে আমরা আমাদের এলাকায় আমাদের জমির মধ্যেই আমরা কাঁটাতারের বেড়া তা দিচ্ছি। কিন্তু 10 সালের যে চুক্তি, সেই চুক্তি নিয়ে কিন্তু আমার নিজের আপত্তি আছে। আমার দলের 10 সালের চুক্তি দেখেছেন? তারা যেটা বলছে যে তারা জিরো রেখার উপরে তারা দিতে পারবে, সেই চুক্তি। আচ্ছা, এই চুক্তি হাসিনার সঙ্গে করেছে? আচ্ছা, শেখ হাসিনা স্বাক্ষর করেছে। শেখ হাসিনার সরকারটা কারা? শেখ হাসিনার সরকারটা কি? শেখ হাসিনা 10 সালে চুক্তি করেছিল, নিশ্চয়ই গোপন চুক্তি। সেই 8 সালের ৫৫ নির্বাচনের ভিতর দিয়ে তো শেখ হাসিনা আসা, এবং ভারত এদেশে একটা তাবেদার সরকার বসাবে, আর সেই সরকারের হাত দিয়ে তারা যা তা চুক্তি করে নেবে, এবং সেটা আমাদেরকে মেনে নিতে হবে। এটা তো না, আপনাকে মেনে নিতে বলেনি। এখন যে জায়গায় যাবেন আপনি, উত্তেজনা যেটা দেখাইল, সেই উত্তেজনাটা জনগণ যে উত্তেজনাটা দেখাচ্ছে, আপনাকে
আপনাকে তো আমাকে তো মেনে নিতে বলেনি কেউ, কিন্তু যদি কোনো ভুল আগের সরকার কোনো ভুল কোনো চুক্তি করে থাকে বা জনবিরোধী কোনো চুক্তি থাকে, সেই চুক্তিকে ক্যান্সেল করা যায় কিনা? চুক্তি তো দ্বিপাক্ষিক, এক পক্ষের বাতিল করা যাবে না, এক পক্ষের নয়। চুক্তির নর্মসটা কি? এক পক্ষ না মানলেই তো এটা চুক্তিটা থাকে না না না, চুক্তির নর্মসকে আপনি আন্তর্জাতিক রুলস দেখেছেন? যদি কোনো রাষ্ট্র ইচ্ছা করে যে কোনো চুক্তি সে ঘুরে দাঁড়াতে পারে। চুক্তি লাইফ, এটা কোনো বাইবেল না যে লাইফ টাইম চুক্তি হবে। বাংলাদেশের সরকার ইচ্ছে করলে সকল চুক্তি বাতিল করে দিতে পারে। চুক্তি তো একটা এক্সপায়ারি ডেট থাকতেই পারে, যে কোনো সরকার বলতে পারে যে চুক্তি আমার মানি না, কিন্তু সেই চুক্তি কি এই সরকার মানি না বলেছে? জনগণের ম্যান্ডেট না নিয়েই তো চুক্তি করেছে আগের সরকার। আগের সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু সেটা তো সরকার ছিল। আচ্ছা, যে নির্বাচিত হোক আর না নির্বাচিত হোক, সে তো যে সরকারের বৈধতা নেই সেই সরকারের চুক্তির বৈধতা থাকে না। আগের সরকারের তো বৈধতা নেই আপনি বলছেন, আমরাও জানি যে বিনা ভোটের সরকার, কিন্তু একটা সরকার তো ছিল, অবশ্যই ছিল। আপনি মানেন বলে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত, আপনি ভোটে হোক আর না ভোটে হোক, আপনি মানেন কি না মানেন, সে সরকার ছিল, চুক্তি করেছে। আপনার শুধু এইটুকুই করতে পারেন যে এই চুক্তি বাতিল করতে পারেন। আপনি চুক্তি বাতিল না করে আপনি যদি বলেন যে চুক্তিই মানি না, তাহলে তো হয় না। এই চুক্তি বাতিলের দাবি স্বাভাবিকভাবেই দাবি করতে হবে কেন? সরকার তো বাতিল করে দিতে হবে। আমরা দাবি আনতে পারি, কিন্তু সরকার বাতিলটা তো করবে সরকার। আমি তো তাহলে সরকার বাতিল না করলে বুঝতে হবে সরকারকে মানে এই সরকারও সেই ভারতের তাবেদার হিসেবে কাজ করছে বলে মনে করেন। আচ্ছা, যাই হোক, সীমান্তে যে উত্তেজনা সাধারণ মানুষগুলি যেটা করছে, সাধারণ মানুষ তো মূলত কিছু কিছু লোক তো সবসময় হুজুগে মাথায়। আর তাছাড়া একটা জিনিস, সীমান্ত এলাকায় তো আমাদের যে অবস্থাটা ভারতের সাথে বরাবরই একটা কালোবাজারি কর্মকাণ্ড এখানে আছে, স্মাগলিং এর একটা কর্মকাণ্ড আছে। সীমান্ত এলাকার বহু লোকই তো এসবে জড়িত, এবং যারা নাকি এসবেও বাধাগ্রস্ত হচ্ছে সেই লোকগুলি সেখানে বিশেষ ভূমিকা রাখবে, এটাও স্বাভাবিক নয়। আচ্ছা, এবং আমরা মনে হয় আমাদের সীমান্ত এলাকায় যারা নাকি বিজিবি আছে, এবং ভারতেরও সীমান্ত এলাকায় যে বিএসএফ আছে, তারা বর্তমানে সঠিকভাবে এই জিনিসগুলিকে হ্যান্ডেল করতে পারছে না। কারণটা হলো ভারত এবং বাংলাদেশের বর্তমানে, অর্থাৎ হাসিনা পতনের পরে ইস্যুতে কিন্তু দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। ভারত এবং বাংলাদেশের যে বর্তমানে অবস্থাটা, এক পক্ষ আরেক পক্ষকে যেভাবে এখন আমরা দেখছি, এর প্রেক্ষিতে যে উত্তেজনাটা আছে, সেই উত্তেজনা পরিস্থিতির ভিতরেই তারা যখন নাকি কাঁটাতারের বেড়া নিয়ে আসে, যে রুট লাইনের উপরে তারা বেড়া দিতে আসে, তখন এখানে উত্তেজনা তৈরি হবে, স্বাভাবিক উত্তেজনাটা তৈরি হবে। তবে এটা আমাদের সীমান্ত বাহিনী বিজিবি ভালোভাবে হ্যান্ডেল করা উচিত। কিন্তু তারপর আমরা তো এটা বলতে পারি অ্যাটলিস্ট যে আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আচ্ছা, এক্ষেত্রে হ্যাঁ বলা যায় কিনা? অবশ্যই এটা বলা উচিত। আর আইন তারা কেন কি বলবো, কারণ বিএসএফ বিজেপি পতাকা বৈঠক করবে, প্রশাসনিকভাবে টাকাল দেওয়ার চেষ্টা করবে, কিন্তু গ্রামবাসী যে ঝাঁপাই পড়বে একে অপরের, যে ব্রাহ্মণবাড়ির মতো ঢাল সরকি নিয়ে নেমে গেল, তা তো হইল না। এটা তো আসলে আমরা তো বলতেই পারি অ্যাজ এ পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হিসেবে আমরা এটা বলতে পারি যে ভাই আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। তো এখন আমরা এটার সুদূর প্রসারী সমাধান কি হতে পারে, মানে এই পররাষ্ট্রনীতি যে দুর্বল আপনি বলেছেন, এটাকে সবল করা যায় কিভাবে? আচ্ছা, পররাষ্ট্রনীতি যে দুর্বল, এই দুর্বল পররাষ্ট্রনীতির কারণে তো এইসব জিনিসগুলি ঘটছে। শুধু এটা কেন, পাশাপাশি তো আমাদের মায়ানমারের বিষয়টাও বলা দরকার, রাখাইনের অবস্থাটা বলা দরকার, আরাকান রাজ্যের কথা বলা দরকার। আরাকান নতুন স্বাধীন রাষ্ট্র হইতে যাচ্ছে। আচ্ছা, আরাকান যে এলাকাটা, এই এলাকাটা তো বাংলা ভাষাভাষী এলাকা, বাঙালি অধ্যুষিত এলাকা, এবং এক সময় বাঙালিরাই এটাকে শাসন করেছে। আপনি জেনে খুশি হবেন যে আরাকান আর্মির আমাদের দুটো জাহাজ আটকে দিয়েছিল, তাদের জাহাজ ছেড়ে দিয়েছিল, আমাদের দুটো জাহাজ আটকে রেখেছিল। আজকে সেটা অবমুক্ত হয়েছে এবং আমরা সে জাহাজ ছাড়া পেয়েছি আর কি, এটা সুখবর। তারপরে বলি যে মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক কি? মিয়ানমার থেকে যেন কি আসলো কালকে, অনেক পরিমাণ। মিয়ানমারের সঙ্গে আমাদের আমদানি হচ্ছে ভালো, রপ্তানি হচ্ছে ভালো, কিন্তু বিরোধটা কিসের? আচ্ছা, বিরোধটা তো এই যে বিপুল পরিমাণ রোহিঙ্গা আমাদের দেশে, তাদের দেশ থেকে এসে তাদের নাগরিকরা আমাদের দেশে পড়ে আছে, চাউল আসলো, আমাদের দেশে এরকম অপরাধ সৃষ্টি করছে, আমাদের পরিবেশ নষ্ট করছে, আমাদের কর্মসংস্থানের উপরে তারা ভাগ বসাচ্ছে। এগুলি তো আমাদের সমস্যা। কাজেই যে রাষ্ট্রটা তাদের নাগরিকদের
নিজ দেশ থেকে বিতাড়িত করে অন্য আরেকটা রাষ্ট্রে পাঠিয়ে দিল, সেই রাষ্ট্রটার সাথে আমরা ভালো একটা সম্পর্ক রাখি, পররাষ্ট্র সেই রাষ্ট্রটার সাথে আমরা বাণিজ্যিক সম্পর্ক ধরে রাখবো, এটা তো খুব ভালো কথা না, এটা সুখকর কিছু না। আচ্ছা, সেই রাষ্ট্রটা যদি নাকি তারা আমাদের এই লোকজনকে ফিরিয়ে নিতে পারতো, নিত, আমরা যদি তাদেরকে সেটা বাধ্য করতে পারতাম, তাহলে তাদের সাথে সেই সম্পর্কটা হইতে পারত। আমরা যেটা পারি, দেখেন বর্তমানে যে আরাকানটা যেটা হওয়া উচিত, আরাকান আর্মি বর্তমানে যে যুদ্ধ করে জান্তা সরকারের সাথে যুদ্ধ করে আরাকান প্রায় দখল করে ফেলেছে, 60% উপরে তাদের দখলে। এটা সরকারি ভাষ্য মোতাবেক, তাদের সরকারি জান্তা সরকারের ভাষ্য মোতাবেক 60%, আর 20% হলেও সরকারের জান্তা সরকারের অধীনে। আর আরাকান আর্মির ভাষ্য মোতাবেক 80% নাকি তাদের দখলে, আরাকান আর্মির দখলে। তার মানে তারা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে যাচ্ছে। যেহেতু আমরা জানি যে এটা বাঙালি অধ্যুষিত এলাকা, রোহিঙ্গাদেরই এলাকা, আর এই রোহিঙ্গাদেরকে তারা স্বীকার করে নিবে কিনা, তাদের নাগরিক হিসেবে আরাকান আর্মি স্বীকার করে নিবে কিনা, এটা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আমাদের এখানে যে কাজটা আমরা করতে পারতাম পূর্ববর্তী, আপনি জানেন যে 47-এ যখন নাকি দেশ ভাগ হয়, ভারত ভাগ হয়, তখন কিন্তু রোহিঙ্গা নেতারা আমাদের নেতাদের কাছে এসেছিলেন, বিশেষ করে মোহাম্মদ আলী জিন্নার সাথে বসেছিলেন, যে তাকে বলেছিলেন যে এই আরাকান পাকিস্তানের অন্তর্ভুক্ত করে নেওয়া হোক। অর্থাৎ এখনো কিন্তু তাদের ভিতরে সেই জিনিসটা রয়ে গেছে, রোহিঙ্গাদের ভিতরে, যে বাংলাদেশের অন্তর্ভুক্ত হতে তারা চায়। কাজেই বিপুল সংখ্যক এই যে রোহিঙ্গা আমাদের দেশে আছে, তাদেরকে যদি নাকি ট্রেন আপ করে তারপরে আমরা সেখানে পাঠাইতে পারি, এবং বাংলাদেশের সেনাবাহিনী যদি তাদের ব্যাকিং দেয়, তাহলে কিন্তু আমরা সেটাকে আরাকান রাজ্যকে আমরা তাদের জন্য তৈরি করে নিতে পারি, এবং সেটাকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করে একটা বড় বাংলাদেশ আমরা তৈরি করতে পারি। এবং এর ভিতর দিয়ে আমরা মনে করি রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান হবে, এবং কি বলবো, যে বিপুল যে সম্পদ আছে আরাকান রাজ্যে, সেই সম্পদ আমাদের জন্য যথেষ্ট কাজ হবে। আচ্ছা, আর যেটা আপনি আমাদের পররাষ্ট্রনীতি, নতজানু পররাষ্ট্রনীতি, এই যে নতজানু পররাষ্ট্রনীতির কথা যদি আমি বলতে হয়, প্রথমে বলতে হবে আমাদের সংবিধানে যে কথা বলা আছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এটা কোনো কাজের কথা হইল না, এটা কোনো কি বলবো, সবার সাথে বন্ধুত্ব তো কোনো সুস্থ মানুষের হয় না, মেরুদণ্ডযুক্ত মানুষের সবার সাথে বন্ধুত্ব হয় না। শত্রুর সাথে শত্রুর মতোই। আপনি যখন নাকি আমাকে একটা ঘুষি দিবেন, আপনাকে আমি বলবো যে ভাই আমাকে আর ঘুষি দিয়েন না, তখন আরেকটা বসায় দিবেন, তখনও বলবো যে আমাকে আর ঘুষি দিয়েন না। এটা তো কথা না। আপনি একটা ঘুষি দিয়েছেন, অন্তত আপনার ঘুষিটা প্রতিহত করার মতো ক্ষমতা তো আমাকে অর্জন করতে হবে, এটা আমাদের দরকার। আর পররাষ্ট্রনীতিতে হিসাবটা হলো কোনো বন্ধু রাষ্ট্র, স্থায়ী কোনো বন্ধু রাষ্ট্র হয় না। যে পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমরা স্বাধীন হইলাম, সেই পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব হওয়া সম্ভব। জাপান এর উপরে যে হিরোশিমা নাগাসাকিতে, জাপান, আপনি জাপানে চলে গেলেন। আচ্ছা, একটি কথা বলে রাখি, মনিরুল ইসলাম জুয়েল এবং আধিপত্য প্রতিরোধ আন্দোলন আপনার কথা শুনছে। আমরা আমাদের বর্ডার, আমাদের সীমান্ত বিরোধ এসব নিয়ে আলোচনা করতে করতে মিয়ানমার, ভারত থেকে মিয়ানমার থেকে এখন জাপানের উদাহরণ টেনেছেন। আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে আব্দুল মোনেম, উনি বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক। জি আব্দুল মোনেম ভাই, বলেন। আচ্ছা, জাপানে হিরোশিমা নাগাসাকিতে 45 সালে আমেরিকা বোমা ফেলে। তারপরেও এই যে জাপানের সাথে কিন্তু আমেরিকার কত ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমানে বিদ্যমান আছে। আচ্ছা, জাপানের উন্নয়নের প্রধানতম সহযোগী এবং ইয়েতে কি বলবো, সামরিক প্রধানতম সহযোগী কিন্তু আমেরিকা। আচ্ছা, তার মানে চিরস্থায়ী কোনো শত্রু নাই পররাষ্ট্রনীতিতে, চিরস্থায়ী কোনো বন্ধুও নাই। অর্থাৎ আমি রাষ্ট্র হিসেবে দেখব আমার রাষ্ট্রের স্বার্থ কি আছে, আমার রাষ্ট্রের স্বার্থ যদি নাকি জলাঞ্জলি দিতে হয়, সেই সম্পর্ক তো আমি রাখতে পারি না। আপনার এই আলোচনার সঙ্গে একটু সংযুক্ত করে কিছু একটা বলতে চাই, আপনি কোনো আপত্তি আছে? অবশ্যই কোনো আপত্তি নেই, উনি অবশ্যই বসেন। আমরা আপনার আলোচনা শুনে মুগ্ধ হয়ে যাচ্ছি, এবং নানান রকম মানে সার্বভৌমত্ব, আমাদের বর্ডার, আমাদের সীমান্ত, এসব নিয়ে, সে সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি, বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্বের পরিপন্থী, ভারত সবসময়
বাংলাদেশকে সেটাই করতে চায়। এ বিষয়ে আরেকটু মানে আমাদের সঙ্গে শেয়ার করবেন নারী নেত্রী এলিজা রহমান। নারী নেত্রী এলিজা রহমান, আপনি বলবেন যে আসলে এই কথা যে আপনি বলেছেন একটা চিরকুট দিয়ে যে নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের স্বাধীনতা সমর্থনের পরিপন্থী হিসেবে ভারত দেখছে, আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন বলেন। আসসালামু আলাইকুম। আজকে গ্রিন পার্টির আয়োজনে পলিটিক্স ক্লাবের এই মুখোমুখি আলোচনা সভায় আমার সামনে আছেন গ্রিন পার্টির মহাসচিব এবং পলিটিক্স ক্লাবের গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক রাজু আহমেদ খান। এবং আজকে আমার বড় ভাই ওনার সাথে মানে কিছুক্ষণ আগে মানে আমাদের যে গণমুক্তি পার্টির যে বড় ভাই আব্দুল মোমেন ভাই, ওনার সাথে কিছুক্ষণ আগে অনেক ব্যাপারে মানে এমন হয়ে গেছিল যে তার মানে এই যে টক শো মানে কথার মধ্যে তার সাথে একটা কথা, আমারও রাজু ভাই দুজনেরই একটা কথা নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু আলোচনাটা অন্য প্রসঙ্গ কিছুটা ছিল, কিন্তু আমরা মানে সেটার বিষয়ে কিছুটা আমাদের একটু দ্বিমত ছিল। কিন্তু মোনেম ভাই মানে দুই একটা কথায় এমন করে প্রতিটা কথা মানে অনেক কথার দাবি রাখে। এবং তবে আমার মনে হয় যে সে যে কয়েকটা কথাই এখন বলেছে, আমার মনে হয় শুধু এটা আমার বা রাজু ভাই বা আরো কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের কথা না, এটা আমার জনসাধারণেরই মনের কথা। কারণ যদি কেউ দেশকে ন্যূনতম দেশপ্রেম থাকে তার মধ্যে, তো এই বোধগুলি তার মধ্যে থাকবে। এবং সে সবচেয়ে যে কথাটা মানে উল্লেখযোগ্য যে কথাটা বলছে রাজু ভাই, সে কথাটা আসলে কতটুকু বুঝতে পেরেছে আমি জানি না, যে নো ম্যানস ল্যান্ডের ব্যাপারে যে কথাটা বলছে, সেখানে আসলে না বুঝতে পারিনি, সেখানে আসলে কোনো মানে যেটা বলে যে ওই যে বেড়া দেওয়া, এটা করা যাবে না, ফেন্সিং করা যাবে না, যাবে না। কারণ ওটা 1973 সালেই করা হয়েছিল ওই আইনটা, কিন্তু আইনের থেকে মেবি আপনি জানেন কিনা, ইছামতি নদীর পাড়ে বা বিভিন্ন এরকম কিছু জায়গা যেগুলি মানে সীমান্তের খুব কাছাকাছি, এরা কিন্তু প্রায় সময় এবং একটা মানে দুই একদিন তো এমনও হয় যে তাদের এই মানে কাঁটাতারে বেড়াও তুলে দেওয়া হয়। এবং তারা কিন্তু এমনিও যেসব জায়গাগুলি খুব নিকটবর্তী মানে খুব কাছাকাছি, হয়তো বা একটা বাড়ির পরে আর একটা বাড়ি, ধরেন এই বাড়িটা মানে পশ্চিমবাংলায় পড়ছে, ওই বাড়িটা পড়ছে বাংলাদেশে, হ্যাঁ, সীমান্তের একটা অংশ। এবং এমনও একটা বাড়ির সন্ধান পাওয়া গেছে, সম্ভবত চাঁপাইনবাবগঞ্জেই হয়তো হবে, না একটা বাড়িরই একটা অংশ পড়ছে ভারতে, একটা অংশ পড়ছে বাংলাদেশে, এটা মনে হয় আপনি জানেন। তাহলে সেক্ষেত্রে তারা কি করবে? তারা কি পাসপোর্ট নিয়ে চলে একটা বাড়ির মধ্যে? তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় যে আসলে সব ক্ষেত্রে পাসপোর্ট, তার আসলে পাসপোর্ট ওই যে জিনিসটা হয়েছে যে আমার সবকিছু সে মানে তার অধিকার, মানে তার বলতে ভারতের কথা বলতেছি, যে আমাদের ভালো ভালো যে জিনিসগুলি বা আমাদের মানে দেশের প্রতি তার একটা মনে হয় জানি যে সে ওই তারা যেহেতু ভাইকে দাদা বলে, ম্যাক্সিমাম তাদের দাদাগিরিটা সবসময় তারা ফলাতে চায়। এবং তাদের এই দাদাগিরিটা তারা যখন আমাদের দেশে ফলায় তখন সে তার দোষের কিছু হয় না। কিন্তু আমরা যখন আমাদের দুই একটা মনে পাই, আমাদের দুই একটা মানে ছোটোখাটো দাবি থাকে, এবং যে দাবিগুলি মানে দিনের পর দিন একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন দেখে, আরেকটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন দেখে, যার কোনো সমাধান হয় না। সে বিষয়ে একটু দু এক মিনিট পরে বলছি। মেইন যেটা সীমান্তের বিষয়টা বলছি, যে ওইটাই বললাম যে এটা আসলে মানে প্রয়োজন নেই। এবং আমাদের দেশে যখন সীমান্তে যখন মানে মানে মানুষ হত্যা হয়, তখন তাদেরকে কাউরে বলে গরুচোর বলে, কাউকে বলে যে চোরা কারবারি বা এরকম। কিন্তু আসলে যেটাই হোক, এগুলির কোনো মানে দোষেরই কখনো মৃত্যুদণ্ড বা আপনার এরকম ভাবে ক্রস গরু চোর যদি আমার দেশের লোক হয়, তাহলে যারা ওখান থেকে গরু সাপ্লাই দেয় তারা তো গরু চোরের সহকারী। না ওই গরু চোরে না ওইটাই তাদেরকে গুলি করে যখন বিএসএফ। তো এটাকে ছোটখাটো, কিন্তু আমার মনে হয় যে ভারত এরকম ভাবে উদাহরণ হিসেবে দেখাতে পারবে না যে ওদের কোনো নাগরিককে আমরা ওরকম মেরে ফেলছি কিনা। আমার মনে হয় ওদের কোনো নাগরিক যদি কোনো কারণে মানে একটা যে হলে তো হয়তো বা মানে তাদের ভাষায় যে কথাটা আমরাও একটা ভাষাটা বলি, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু আমার মনে হয়, আমার জানা মতে আমি বিগত কয়েক বছর এটা আমি দেখি না যে ওদের কোনো মানুষ মারা যায়। কিন্তু ওদের কোনো একটা এরকম ঘটনা ঘটলে, যখন এই ঘটনাটা বেশি ব্যাপক আকার ধারণ করে, যেমন ফেলানির বিষয়, সীমান্তে যখন ফেলানি কাঁটাতারের বেড়া, যখন এটা বহুল আলোচিত হয়েছে এবং এটা আরও অনেক দিকে আন্তর্জাতিক আদালতে নেওয়ার ওটা মানে আলোচনা চলছিল, সেই পর্যায়ে
যে বিএসএফ মানে কর্মকর্তা তাকে গুলি করেছিল। এবং আসলে আমাদের দেশে যারা আন্দোলন সংগ্রাম করে বা ফেলানিকে নিয়ে যারা কথা বলে তারা কিন্তু এই বিষয়টা তারা কথা বলে না, যে আসলে তার নামও অনেকে জানে না হয়তো, তার নাম হচ্ছে অমিয় ঘোষ এবং সে অত্যন্ত চালাক মানুষ। সে আসলে কর্মকর্তা বা যাই হোক কোন পর্যায়ের লেভেলের অফিসার আমি আমার জানা নাই, তবে সে ওখানে চাকরি মানে ওখানে একটা মোটামুটি পর্যায়ে সে গুলিটা করছিল। এবং কোনো বিএসএফ অফিসারের নাম আমরা ওভাবে আমাদের আলোচনায় নাই, কিন্তু ফেলানির বিষয়টা যেহেতু অনেক আলোচিত হয়েছিল ওনার নামও, কিন্তু উনি করলো কি, উনি কলকাতা হাইকোর্ট থেকে উনি নিজের জামিন উনি কিন্তু মানে জামিন শুধু না উনি খালাস পেয়ে গেছে। তো আমরা জানি যে কোনো জায়গা থেকে যদি খালাস পেয়ে যায় তাহলে তার তো আর কোনো বিচার হয় না। আমারও আমরা আজকে আলোচনা সংক্ষেপ করব না, আমার যতদূর মনে হয় যে এইটার কোনো বিচার হবে না। অতএব পরবর্তীতে স্বর্ণা দাস, জয়ন্ত আর গরুচোর যাদেরকে সন্দেহবশত যাদেরকে করা হয়, এবং আমার মনে হয় যে ওখান থেকে যারা একটু হাঁটাহাঁটি করে বা করে এদেরকেও যদি ওরা কোনোভাবে মানে ওদের একটা টার্গেটই থাকে যে আমরা কাউকে কখন কেমনে করবো, এবং তাদের সবসময় তারা সন্দেহভাজন হিসেবে তারা মনে করে, এবং সবচেয়ে বড় কথা তাদেরকে তারা মনে করে অনুপ্রবেশকারী। হ্যাঁ, তা আমাদের দেশে আমাদের ওই জায়গাটুকুর এই নোম্যান্স ল্যান্ড বা এই যে আপনার এই সীমান্তে এখানে কি তারা চলাফেরা করবে না? তাদের কোনো কাজকর্ম নেই, তারা তো সেটা তারা করবে। কিন্তু এইভাবে করে নির্বিচারে যখন সীমান্তে হত্যা হয়, এবং এটা অবশ্যই এটা বন্ধ হওয়া উচিত। এবং আমাদের এর পেছনে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি কাজ করে, যে মানে নতজানু পররাষ্ট্রনীতি বলতে এটাই বোঝায় যে আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত দুর্বল, এবং আমরা মানে সবসময় তাদের কাছে একটা নত হয়ে থাকার একটা প্রবণতা আমাদের মধ্যে কাজ করে। আমাদের কোনো দাবি দেওয়া, কোনো ন্যায্য অধিকার আমরা তাদের কাছ থেকে আদায় করে নেওয়ার মতো আমাদের সক্ষমতা আমাদের মধ্যে নেই। এবং বিগত সরকার যে ফ্যাসিস্ট সরকার যে 3 বার ক্ষমতায় থাকলো, তারা মানে তাদের সবসময় তাদের একটা ছিল যে আমরা যদি প্রতিবেশী দেশ ভারতকে যদি সন্তুষ্ট করতে না পারি তাহলে আমরা ক্ষমতায় আসতে পারবো না। কারণ যেহেতু তারা ভোটের মাধ্যমে আসতে পারিনি, তারা কোনো নির্বাচন আমাদের আলোচনার শিরোনামের শেষের অংশটুকু একটু মনে করে দিই, সেটা হচ্ছে যে আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমরা নই। সে বিষয়ে 2 দেশের 2 গ্রামবাসী যে মুখোমুখি হয়েছিল সেখানে একটা ম্যাসাকার হতে পারতো, ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারতো। সে বিষয়ে আপনি একটু বলবেন, আমি আবার মোমেন ভাইয়ের সাথে আলাপ করে মানে শেষ শিরোনামটার পর্যালোচনা শেষ করে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। কথা বলছিলেন নারী নেত্রী এলিজা রহমান। ওই তো যেটা বলছিলাম যে যেহেতু মানে যদি আমাদের মধ্যে সহনশীলতা না কাজ না করে, এবং আমরা যদি মানে 2 দেশের সাথে বন্ধু ভাবাপন্ন, উপর দিয়েই বলা হয় বন্ধু ভাবাপন্ন, আসলে আমাদের মধ্যে কতটুকু বন্ধুত্ব রয়েছে। কারণ আমাদের যেহেতু আমাদের কোনো অধিকার সেখানে আমাদের অধিকার আমরা পাই না, আমাদের সবসময় আমাদের সেই অধিকারগুলি, এবং যে সরকারই আসে তখনই বলে কি যে এটার কাজ চলছে বা খুব দ্রুত সময় আমাদের ন্যায্য অধিকারগুলি, এবং শুধু ওই অধিকার বলতে বলতে তারা আরেকটা বাংলা ইউজ করে ন্যায্য হিস্সা, হ্যাঁ, যেটা পানির ব্যাপারে মেনলি বলে যে এটা আদায় করবো, কিন্তু আমরা পরবর্তীতে সেটা দেখিনি। এবং আমার মনে হয় এখনো এটা বলা যাচ্ছে না যে কি হবে, তবে আমার মনে হয় যে সীমান্তে যেহেতু উত্তেজনা বিরাজ করতেছে, এই হয়তোবা একটা মানে আপনার কোনো ঘটনা না শুরু হবে না, জিনিসটা একটু অন্যদিকে ডাইভার্ট করতে পারে, মারামারি একটা হইতে পারে, কিন্তু সেটা মানে কারণ যেহেতু তারা ভারত কোনো রকম বিষয়টাকে মানে মাথা ঘামাচ্ছে না। হ্যাঁ, বোঝা যায় ভারত তো বিএসএফ তো ক্ষমা চেয়েছে চাঁপাইনবাবগঞ্জের ঘটনায়, বিএসএফ দুঃখ প্রকাশ করেছে, এবং আমরা চাই যে আইন যেন হাতে কেউ তুলে না নেয়। কথা বলছিলেন এলিজা রহমান, এবং উনি খুব সুন্দর চমৎকার ব্যাখ্যা করছিলেন। হাতে আজান পড়ে গেছে, হাতে সময় থাকলে হয়তো আমরা আরও কিছুক্ষণ থাকতে পারতাম। তো আজকে আমাদের আলোচনা শেষ করব, তার আগে মোনেম ভাই আপনি বলবেন যে এলিজা রহমান তো আসলে অনেক ইনফরমেটিভ, অনেক নোম্যান্স ল্যান্ড নিয়ে ব্যাখ্যা করলেন, এবং সেই সাথে উনি বললেন কারা কারা ফেলানি সহ আরও স্বর্ণা দাস সহ যাদের জীবন গিয়েছে, এবং আরও তালিকায় লম্বা আছে, কিন্তু সেইগুলো কোনো সুরাহ হচ্ছে না। ভারত সেখানে চুপ থাকছে, যদিও এবার বিএসএফ দুঃখ প্রকাশ করেছে। 1 মিনিটের মধ্যে আপনার শেষ বক্তব্য এ ব্যাপারে, কীভাবে 2 দেশের সম্পর্ক উন্নয়ন করা যায়, কীভাবে নতজানু পররাষ্ট্রনীতিকে আরও বেশি মানে গণমুখী করা যায়, সেই সাথে 10 সালের যে চুক্তি হয়েছিল এলিজা রহমান শুনলেনই যে একটি হাসিনার সঙ্গে গোপন চুক্তি হয়েছিল, যার কারণে সেখানে মানে বেঞ্চিং করার বা সেখানে তারা কাটা দেওয়ার একটা আইন সেখানে সন্নিবেশিত আছে, জানি না আমরা এখনো। তো মনে ভাই কি বলবেন শেষ বক্তব্যে? সর্বশেষ যেটা বলতে হয়
অতীতের যে আমাদের সরকার, সেই সরকারের সাথে তুলনা করলে বর্তমানের যে সরকার, বর্তমানের সরকারের এইটুকু করতে পেরেছে যে ভারতের বিএসএফ শেষ পর্যন্ত দুঃখ প্রকাশ করেছে, এটা আমাদের অন্তত পক্ষে কিছুটা হলেও অগ্রগতি। আচ্ছা, কিছুটা দায়িত্বশীলতার, সামান্য হলেও কিছুটা দায়িত্বশীলতার পরিচয় বিএসএফ দিয়েছে এবার। জি, এর পিছনে কারণটা হলো আমাদের যে সরকার, অর্থাৎ অতিমাত্রায় নতজানু সরকার নয়, এর কারণে। আচ্ছা, আমরা আশা করব এই যে কাঁটাতারের বেড়া তৈরি যে প্রচেষ্টা তারা চালাচ্ছে, সেই ক্ষেত্রেও তারা দায়িত্বশীলতার পরিচয় দিবে, অর্থাৎ সেই জায়গা থেকেও তারা পিছু হটবে। তাহলে বোঝা যাবে যে পুরোপুরি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। এবং এই চুক্তি চ্যালেঞ্জ করে সরকার নিশ্চয়ই, এবং এই চুক্তি শেখ হাসিনার সাথে শুধু এই চুক্তি নয়, যত সব চুক্তি হয়েছে ভারতের সাথে শেখ হাসিনার, এমনকি আদানির সাথেও যত সব চুক্তি হয়েছে, সবগুলি চুক্তি পর্যবেক্ষণ করতে হবে। বাতিল করা যায় কিনা পর্যবেক্ষণ করতে হবে। যে যে অংশ, যে যে অনুচ্ছেদ বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের বিপরীতপন্থী, সেগুলিকে বাতিল করতে হবে এবং কোনো চুক্তি পুরোপুরি বাতিল করতে হবে। আচ্ছা, আরো একটা ছোট্ট কথা বলে নিতে হয়, যেটা মানুষ বলে না। দেখা যায় যে আওয়ামী লীগ বরাবরই বলে আসছে যে ভারতের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে, এবং ভারতও এই দাবিটা করে থাকে। কেন কৃতজ্ঞ থাকতে হবে? কারণ তারা আমাদের রাষ্ট্রটাকে নাকি স্বাধীন করে দিয়েছে নাকি। আচ্ছা, পাকিস্তান নামে যে রাষ্ট্রটা ছিল, এই রাষ্ট্রটার পুরো পাকিস্তান অংশ তাদের জন্য ছিল চরম এক আতঙ্কের বিষয়, বিশেষ করে সেভেন সিস্টার্সের জন্য। এই সেভেন সিস্টার্সকে রক্ষা করা এবং ভবিষ্যতে এই পুরো পাকিস্তানকেও তাদের অঙ্গীভূত করা, এই খায়েশ থেকেই কিন্তু তারা পাকিস্তান ভেঙেছে। ওই কারণে আচ্ছা, এখন যখন বাংলাদেশ হয়ে যাওয়ার পর সেভেন সিস্টার্স কিন্তু যথেষ্ট সুরক্ষিত হইল, তাদের সামরিক ব্যয় ব্যাপকভাবে কমাতে তারা পারল। এই জন্যে একদিনও কি ভারত রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রের কাছে, বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে? এই যে সেভেন সিস্টার্স তাদের সুরক্ষিত হয়ে গেল এবং তাদের সামরিক ব্যয়, আমরা আলোচনা শেষ করব। না, আমরা আলোচনা শেষ করব এখানেই। আজান পড়ে গেছে। যেহেতু আপনি যে কথাটা বললেন যে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যথেষ্ট ভূমিকা রেখেছিল ভারত, আপনি বলতে চাচ্ছেন যে ভারতেরই এতে লাভ হয়েছে, বিশেষ করে সেভেন সিস্টার এবং সেই সাথে আরও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, যুদ্ধ পরবর্তী অবস্থায় তাদের সেনাবাহিনী না নেওয়া, টালবাহানা ইত্যাদিতে অনেকগুলো কারণে হয়তোবা সেটা মানে অনুমান করা যায় যে তাদের স্বার্থ ছিল। বাংলাদেশের সঙ্গে পূর্ব পশ্চিম পাকিস্তানের যুদ্ধে অনেক মেসাকার হচ্ছিল, মানুষ মারা যাচ্ছিল, সেখানে ইন্ডিয়ার অবদানকে, আমাদের 1 কোটি লোককে আশ্রয় দিয়েছিল, সেই অবদানকেও একেবারে অস্বীকার করা যাবে না, উড়িয়ে দেওয়া যাবে না। সবগুলো যার যার অবদান তাকে স্বীকার করা উচিত। আজকে পলিটিক্স ক্লাবের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোনেম, বিচক্ষণ রাজনৈতিক পর্যবেক্ষক, সে সাথে আমার সঙ্গে ছিলেন নারী নেত্রী এলিজা রহমান। আমরা মনে করি যে আগামীতে আমাদের আলোচনা আরও বেশি ক্ষুধার যুক্তি দিয়ে আমরা তুলে ধরতে পারবো। আপনারা যারা সাথে ছিলেন, বিশেষ করে মনিরুল ইসলাম জুয়েল, আধিপত্য প্রতিরোধ আন্দোলন, এবং সে সাথে আরও অপর যারা দেখবেন তাদেরকে অনুরোধ করব দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং 1 মিনিট এর জন্য শেষ বক্তব্য দিবেন এলিজা রহমান। তার জন্য আমি ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি তার দিকে। এটার মধ্য দিয়েই আমাদের আলোচনা আজকে শেষ হবে। এলিজা রহমান। আচ্ছা, যাক, মনিম ভাই মানে প্রতিটা কথার মধ্যেই আসলে খুব তার সমন্বয় রয়েছে, কিন্তু আমি যেহেতু অত তার মতো এত বিদগ্ধ রাজনীতিবিদ না, আমার কথা আমি ঘুরে দেখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, 1 মিনিট 2 মিনিট হতে পারে হয়তো বা। তো ওই কথার এজুরই বলতে চাচ্ছি যে একবারে সহজ স্বাভাবিক কথা, যেটা যে আমরা যেহেতু একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা কারো তাবেদার রাষ্ট্র হতে চাই না। আমরা অনেক সময় এর আগে বক্তব্যের খাতিরে আমাদের অনেক নেতারাই দিয়ে থাকেন এবং অনেকেই বলে থাকেন যে তাবেদার রাষ্ট্র, কিন্তু আসলে সত্যিকার অর্থে বাংলাদেশ ভারতের একটা তাবেদার রাষ্ট্রই। কারণ আমরা যেহেতু আমরা তো মানে আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে আমার পার্সোনাল মানে সাধারণ মানুষের সাথে আমার একটা ভালো কানেকশন রয়েছে, এবং আমি অনেকের যেহেতু নিজেও সামাজিক কিছু কর্মকাণ্ড করি, সেক্ষেত্রে দেখি যে যারা হয়তোবা মানে তাদের দলের কিছু লোকজন আছে, তারাও কখনো যে তাদের যে সবসময় সব ব্যাপারে যে আমাদের ইন্টারফেয়ার করা, এটাকে তারা কখনোই মানে ভালো চোখে দেখে না। এবং আমাদের বিগত ফ্যাসিস্ট সরকারের যারা
সরকারের দ্বারা কিছু কিছু নেতৃবৃন্দ ছিল যারা বলেছে বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক, এবং তারা তাদের ক্ষমতাকে মানে দীর্ঘস্থায়ী করার জন্য তাদের প্রয়োজন ছিল ভারতকে, এটা মানে অনস্বীকার্য ব্যাপার। তো সেক্ষেত্রে আমাদের সর্বশেষও আমাদের কিছু কিছু ব্যাপারে আমরা দেখেছি যে ভারত বলেছে বিধায়, যেমন ভারত নির্বাচনের ব্যাপারে, নির্বাচনটা অপ্রাসঙ্গিক হয়েছে তা বলি যে তাড়াতাড়ি দিতে হবে, তখনই আমাদের উপদেষ্টারা সবাই খুব মানে হুমড়ি খেয়ে পড়েছে যে নির্বাচনটা তাড়াতাড়ি দিতে হবে। আবার যেমন আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব অত্যন্ত বিশিষ্ট রাজনীতিবিদ, কিন্তু তিনিও ভারতের মানে আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে ওনার স্ত্রীর একটি শাড়ি পুড়িয়ে দেখিয়েছেন, শাল পুড়িয়েছে। হ্যাঁ, কিন্তু আসলে এটা আসলে একটা মানে ওই অতীতে যেমন বলা হতো যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আসলে এগুলি তারা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখাচ্ছেন। তো আমার মতে লাস্ট আমি একটা কথাই বলবো যে আসলে আমরা ওই যে বললাম না, একটা সময় হতো তর্কের খাতিরে আমরা ভারতকে আমরা অনেক ব্যাপারে বলতাম, এই জন্য আমাদের আধিপত্য বিরোধী যে আন্দোলন যে সংগঠন হয়েছে এটার সাথে আমি নিজেও জড়িত, মানে আমিও নিজের যুগ্ম সাধারণ সম্পাদক। তো আমি তাদের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে ভারত জানি আমাদের আর কোনো ব্যাপারে আসলে আর কখনো এরকমভাবে মানে কী বলবে মানে ইন্টারফেয়ার না করে, এবং আমাদের মানে নিজস্ব কিছু মানে সিদ্ধান্ত জানি আমরা নিজেরাই নিতে পারি। এবং মানে আমাদের এই যে কিছুক্ষণ আগে রাজু ভাই, আমাদের রাজু আহমেদ খান, যিনি গ্রিন পার্টির মহাসচিব, উনি বলতেছিলেন, গ্রিন পার্টির চেয়ারম্যান নট মহাসচিব, সরি গ্রিন পার্টির চেয়ারম্যান বলছিলেন যে প্রায় 1 কোটি শরণার্থীকে যে আশ্রয় দিয়েছে। আসলে ওই যে একদিন যদি আমাকে পেট ভরে পোলাও খাওয়ানো হয়, সারা বছর যদি আমি অভুক্ত থাকি, সে খাওয়ানোর মধ্যে তেমন কোনো সার্থকতা থাকে না। এবং ওই যে যেটা মনিম ভাই সুন্দর করে বলছিলেন, কারণ তারা তো যে কোনো কথার মারপ্যাচ বুঝেন, কাজের মারপ্যাচ বুঝেন, সাধারণ মানুষ তো অত বুঝে না, সেটাকে তারা মানে সেটারই সুযোগ তারা নিয়েছে যে মানে তখন তাৎক্ষণিকভাবে তাদের নিজের স্বার্থেই তারা আমাদের দেশের জনগণকে তারা আশ্রয় দিয়েছেন। হ্যাঁ, কারণ মানে মানে ওই যে নিজেদের কিছু স্বার্থ, কারণ তাহলে বাংলাদেশ যদি পাকিস্তানের হাতে চলে যায় তাহলে তাদের স্বার্থ ব্যাহত হবে, সে কারণে তারা এটা করেছে। এবং তারা আমাদের যে তখনকার নেতা শেখ মুজিবুর রহমানকে তাদের হাতের পুতুল হিসেবেই তারা সবসময় রাখতে চেয়েছিল, এবং সেও ক্ষমতায় থাকার কারণে সেও তাদের সাথে তার একটা সায় ছিল, যার পরবর্তীতে উনি যেহেতু একজন মানে মোটামুটি ভালো মানের রাজনীতিবিদ ছিল, তখন এটা বোঝা যায়নি, কিন্তু তার মেয়ে তো অতটা ভালো মানে ওই ধরনের রাজনীতিবিদ হলে করে পলায়ন করে চলে যেতে হতো না। অসংখ্য ধন্যবাদ। ওনার কার্যক্রমে আপনি ব্রেক করতে পারছেন না। না শেষ করি। ওনার কার্যক্রমে সেটা ধরা পড়েছে যে উনি ভারত ছাড়া কিছুই বোঝেন না, কারণ উনি বুঝে গেছে যে ভারতই ওনাকে ক্ষমতায় চিরস্থায়ী রাখবে। তো সেটা সাধারণ জনগণ বুঝতে পেরেই তাকে তার দেশ থেকে পলায়ন করতে হয়েছে। এবং আমরা চাচ্ছি যে ভবিষ্যতেও জানি আমাদের এইভাবে আমাদের যে ছাত্র জনতা এবং আমাদের রাজনীতিবিদদের মধ্যে সমন্বয় করে আমরা যদি নিজেদের সিদ্ধান্ত নিয়ে সামনে আগাতে পারি, এবং আমাদের কোনো বিষয়ে হ্যাঁ আমাদের যদি নির্বাচন সঠিকভাবে হয় কিনা বা অন্যান্য সীমান্ত উত্তেজনার বিষয়ে তারা মতামত দিবে, কিন্তু আমাদের দাদাগিরি জানি আমাদের দেশে না ফলায়, এই বলে আমার কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ এবং দুজনকেই আন্তরিক অভিনন্দন, অভিবাদন যে এমন একটি স্পর্শকাতর বিষয়, ইনফরমেটিভ বিষয়গুলোকে আপনারা সামনে তুলে এনেছেন, এবং আগামীতে যখন আবার এ ধরনের কোনো আলোচনায় আপনারা থাকবেন, আমি আশা করব যে দেশবাসীকে, জাতিকে ভুল ধরিয়ে দিতে পারবেন, এবং সেই ভুল শুদ্ধ মিলেই কোনটা কোন পথে যাবে, 10-এর চুক্তি না কোন চুক্তি, আদানি চুক্তি বাতিল করতে হবে, কোনগুলো স্বার্থবিরোধী হয়েছে সেগুলো আইডেন্টিফাই হবে। অসংখ্য ধন্যবাদ, এবং পলিটিক্স ক্লাবের মুখোমুখি হওয়াতে আপনাদের এই অপবেলায় ধন্যবাদ অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। মনে ভাই আর কিছু বলবেন? আপনাকে অশেষ ধন্যবাদ, আপনার মাধ্যমে দেশবাসীকে।